আমরা ব্লক গ্রুপ কেমিস্ট্রি দেখব। গ্রুপ কেমিস্ট্রিতে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। এস ব্লক এলিমেন্টে আমাদের দুটো গ্রুপ হয়, একটা হচ্ছে গ্রুপ 1 আর একটা হলো গ্রুপ 2। গ্রুপ 1-এ কারা অবস্থান করে না, গ্রুপ 1-এ যারা থাকে তারা হলো ক্ষার ধাতু, আর গ্রুপ 2-তে যারা থাকে তারা হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। অর্থাৎ এখন আমরা গ্রুপ 1 নিয়ে তাদের যে সমস্ত এলিমেন্টগুলো আছে তাদের ভ্যারিয়াস প্রপার্টিগুলো আমরা দেখব। এস ব্লক এলিমেন্ট গ্রুপ 1। এস ব্লক এলিমেন্ট গ্রুপ 1-এ আমরা যে সমস্ত এলিমেন্টগুলোকে দেখতে পাই তারা হলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে এগুলো আমরা কি করব না গ্রুপ 1-এ দেখতে পাব। এরপরে কে থাকে সিজিয়ামের পরে না, সিজিয়ামের পরে আমাদের থাকে ফ্রান্সিয়াম, Fr। এটা হচ্ছে ফ্রান্সিয়াম। তো লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত হয়? 3, 11, 19, 37, 55, 27। যেগুলো আমরা লিখেছি এগুলো হলো ওদের অ্যাটমিক নাম্বার। আর এর উপরে কে আছে? এর উপরে আছে হাইড্রোজেন। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1। এবারে আমরা কি করব, তাহলে যদি আমরা গ্রুপ 1-এ ধরি যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেটা হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এটা হচ্ছে গ্রুপ 1-এ আছে। আমরা এদের মধ্যে অ্যাটমিক যে নাম্বার তার হচ্ছে দেখে নেব ডিফারেন্সগুলো। এখানে 2 যোগ করলে এটা আসে 8, 8, 18, 18, আর এটা হবে কত? 32। তাহলে স্যার সবগুলো তো স্যার এই সিরিজে যায়। হ্যালো, বলছি স্যার এখানে 8, 8, 18, 18, 32 সবগুলো যেমন অন্যান্য গ্রুপে সবগুলো একই, মানে এরকম যাতে এখন না, নাম্বারগুলো আসে না। তো সবাই তো এই সিরিজে যাবে না, সবার জন্য তো আলাদা আলাদা। আমরা একটা সিরিজ কনসিডার করে কেন সবাইকে এই সিরিজে নিয়ে যাব না? বোঝা গেল না? হ্যাঁ আমরা এটা যেটা স্যার, এই যে দেখাচ্ছি 8, 8, 18, 18 বলছি, এটা কি কোনো রয়েছে, মানে কোনো কারণ বা কিছু আছে? এটা কেবলমাত্র এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। মানে স্যার এই গ্যাপটার কি কোনো কারণ আছে, ব্যাখ্যা? না, এর কোনো কারণ নেই।
এস ব্লক এলিমেন্টগুলোর ক্ষেত্রে তাদের অ্যাটমিক নাম্বার নির্ণয় করার জন্য একদম হাইড্রোজেন থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত যদি আমরা কনসিডার করি, তাহলে 2, 8, 8, 18, 18, 32 এটা যদি আমরা ইউজ করতে পারি বা মনে রাখতে পারি, তবে কি হবে, কোন এলিমেন্টের অ্যাটমিক নাম্বার কত হবে সেগুলো আমরা বলতে পারব। ইন জেনারেল এদের সবার বাইরের কক্ষের ইলেকট্রনিক কনফিগারেশন, সবার বাইরের কক্ষের ইলেকট্রনিক কনফিগারেশন, এটা 1s1, এটা 2s1, এটা 3s1, 4s1, 5s1, 6s1, 7s1। ওটা হলো ওদের সবার যোজ্যতা কক্ষের ইলেকট্রনিক বিন্যাস। তবে আমরা কি না, যদি হাইড্রোজেনকে আমরা বাদ দিয়ে দিই, হাইড্রোজেনকে বাদ দিলে বাকি যে এলিমেন্টগুলো হচ্ছে, অর্থাৎ সোডিয়াম 1s2, 2s2, 2p6, 3s1 সোডিয়াম, যদি আমরা সোডিয়ামকে প্লাস হিসাবে কনসিডার করি, তখন কি হবে, এইটা থাকছে না, অর্থাৎ যেটা আমরা পাচ্ছি সেটা নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন এনি নিয়ন, তাহলে আমরা নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পেয়ে গেলাম। বলছে কি, যত আমাদের এলিমেন্টগুলো আছে এস ব্লকের গ্রুপ 1 এর এলিমেন্ট সবার বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে, যেটা হচ্ছে হুনসের সূত্রানুসারে খুবই স্টেবল। এই জন্য তাদের টেন্ডেন্সি কি আছে না, সহজে ইলেকট্রন রিলিজ করে দিয়ে ক্যাটায়ন ফরমেশন করতে। তাতে কি লাভ না, দেখো যদি ক্যাটায়ন হয়ে যায়, হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলো আছে তারা যদি ক্যাটায়নে কনভার্ট হয়ে যায়, তারা ঠিক তার আগের পর্যায়ের নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। ফলে কি, এস মানে গ্রুপ 1 যে এলিমেন্ট, ফলে গ্রুপ 1 এলিমেন্টগুলি অনেক বেশি রিয়াক্টিভ হয়, এবং কি হয়, ও জলের সঙ্গে রিয়াকশন করতে চলে যায়, বা যাকে পাবে তার সঙ্গে রিয়াকশন করে যাবে। এই জন্য আমরা কি দেখেছি না, এই জন্য আমরা ছোটবেলায় দেখেছি বা শুনেছি যে সোডিয়ামকে নাকি কেরোসিনের তলায় ডুবিয়ে রাখা হয়। ফলে কি হয়, এরা খুব অ্যাক্টিভ, এরা রিয়াকশন করতে চলে যাবে। কেরোসিনের তলায় রাখলে কি হয়, কেরোসিনের তলায় থাকলে সেখানে জল থাকে না, বায়ুর যে ময়েশ্চার সেটা অ্যাবজর্ব করতে পারবে না। তখন কি বলেছে, এস ব্লক এলিমেন্টের গ্রুপ 1 এলিমেন্টসগুলো যেগুলো আছে, ওরা একই রকম ভাবে
সোডিয়ামের মতো যদি ওদেরকে আমরা কেরোসিনের তলায় রাখতে পারি, তখন ওরাও রিয়াকশন করার প্রতি আগ্রহটা ওদের আস্তে আস্তে কমে যাবে। তার মানে হলো এই যে তারা গ্রুপ 1 এর মৌলগুলো রিয়াকশন কেন করতে যায়, রিয়াকশন করতে যাওয়ার কন্ডিশন হলো এই, যদি তারা ওই ইলেকট্রনটাকে রিলিজ করে দিতে পারে তখন ওরা কি করবে, তার ঠিক আগের পর্যায়ের নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন ও পেয়ে যাবে। স্যার কেরোসিনের যে ব্যাপারটা বললেন, সোডিয়াম ছাড়া বাকি গ্রুপ 1 এর সবাই কি কেরোসিনের তলায় রাখা হয়? সচরাচর আমরা সোডিয়ামকে দেখতে পাই এবং তাদেরকেও রাখা উচিত। বাকি মৌলগুলো? হ্যাঁ, আচ্ছা, বাকিগুলোকে রাখা উচিত। হ্যাঁ, বাকিগুলোও রাখা উচিত। এখন বাকিগুলো তো আমরা দেখতে পাই না কোথায় থাকে, তবে সচরাচর ওকে কেরোসিন না হলে রাখা যাবে না, কারণ উপর থেকে নিচের দিকে গেলে ধাতব চরিত্র বৃদ্ধি পায়। ধাতব চরিত্র বৃদ্ধি পেলে তার রিঅ্যাক্টিভিটি অর্থাৎ রিয়াকশন করার প্রবণতা আরো বৃদ্ধি পাবে। তাহলে NaCl এর রিয়াকশন করার প্রবণতা যা, নিশ্চয়ই যা হবে। যদি আমরা সোডিয়ামের কথা ভাবি, NaCl এর সোডিয়াম তার ইলেকট্রন ত্যাগের প্রবণতা যা হবে, যদি আমরা সিজিএমের কথা ভাবি তার ইলেকট্রন ত্যাগের প্রবণতা তাই হবে না। কেন না, সিজিএমের সাইজ অনেক বড়, সিজিএম চাইবে সহজে ইলেকট্রন মুক্ত করতে এবং সেটা সোডিয়ামের আগে। ফলে সবাইকে কেরোসিনের তলায় রাখাটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো, কারণ তাহলে ওরা যে বায়ুর যে জলীয় বাষ্প ময়েশ্চার সেগুলো থেকে দূরে থাকবে, রিয়াকশন করতে পারবে। বুঝা গেল তো? হ্যাঁ স্যার, ওটা বুঝে গেছি। একটা প্রশ্ন ছিল স্যার। বলো। বলছি সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক সিজিয়াম না হচ্ছে সিজিয়াম, এটাই হচ্ছে মোর ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। ফ্রান্সিয়াম নয় কেন? ফ্রান্সিয়াম হচ্ছে কেন? ও রেডিও অ্যাক্টিভ হয়ে যায়, এর জন্য ওটাকে কনসিডার করা হয় না। আমরা মোর ইলেকট্রোপজিটিভ হিসাবে সিজিয়ামকেই কনসিডার করি। মানে রেডিওঅ্যাক্টিভ মৌল হওয়ার জন্য যে মানে বিকিরণ গুলো করে আর কি, সেই জন্য করা হয় না। হ্যাঁ, সেই জন্য ওকে ধরা হয়। ঠিক আছে কালি? হ্যালো? হ্যাঁ স্যার, ঠিক আছে। পরে আমাদের কি বলেছে দেখো, যদি আমরা পর্যায় সারণীর এই গ্রুপের টপ টু বটম মুভ করি, আমরা গ্রুপটা দেখতে পাচ্ছি, আমরা এখানে কি করব না, টপ টু বটম আমরা হচ্ছে মুভ করতে থাকব। টপ টু বটম যখন আমরা মুভ করতে যাব তখন আমরা কি দেখতে পাবো, এইখানে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, কারণ হাইড্রোজেন প্রপার্টি আমাদের এখানে পড়তে হবে না। তাই যদি আমরা টপ টু বটম মুভ করি তখন আমরা কি দেখতে পাচ্ছি না, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এক এক করে বৃদ্ধি পাচ্ছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বৃদ্ধি পেলে কি হয় না, বলেছে যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বৃদ্ধি পায় তবে কেন্দ্র থেকে পরমাণুর যে কেন্দ্র থেকে ভ্যালেন্স শেলের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন ডিক্রিজ করে।
ফোর্স অফ অ্যাট্রাকশন ডিক্রিজ করার সঙ্গে সঙ্গে তার রেডিয়াস কি হবে, ইনক্রিজ করবে। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করলে কেন্দ্রক থেকে ভ্যালেন্স শেলের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যায়, আর তখন তার রেডিয়াস বৃদ্ধি পায়। ফলে কি হয় না, যদি আমরা এই যে মেটালগুলো দেখতে পাচ্ছি বা তাদের আয়ন, মানে প্রথম ইলেকট্রন মুক্ত করে দেওয়ার পরে যে আয়ন উৎপন্ন হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নিক ব্যাসার্ধ বা আয়নীয় ব্যাসার্ধ গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ইনক্রিজ করতে থাকবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ তথা আয়নীয় যে ব্যাসার্ধ সেটা গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধ আস্তে আস্তে করে বড় হতে থাকে। এরপরে কি বলেছে, আমরা দেখতে পাচ্ছি যে এদের বাইরের কক্ষে সবার একটা করে ইলেকট্রন আছে। না, বাইরের কক্ষে সবার যদি একটা করে ইলেকট্রন থাকে, এবং এদের টেন্ডেন্সি আছে কি ওই ইলেকট্রনটা কোনরূপভাবে রিলিজ করতে পারলে তারা তার আগের নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রনিক বিন্যাস লাভ করতে পারবে। এবং সেই কারণে কি হয়, গ্রুপ 1 মৌলগুলির প্রথম আয়োনাইজেশন এনার্জি পর্যায় সারণীর বাকি মৌলদের তুলনায় সবচেয়ে কম হয় গ্রুপ 1 মৌলগুলি। না, গ্রুপ 1 যে মৌলগুলি আছে তাদের আয়োনাইজেশন এনার্জি গ্রুপের অন্যান্য মৌলগুলির তুলনায় কম হয়, কারণ তাদের বাইরে একটি মাত্র ইলেকট্রন আছে। সিস্টেম সবসময় চাইবে একটি ইলেকট্রন রিলিজ করে দিয়ে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করতে। আবার কি বলেছে, যদি আমরা টপ টু বটম মুভ করি তখন আমরা কি দেখতে পাবো না, টপ টু বটম দিক মুভ করলে আকার বৃদ্ধি পায়। আমরা দেখলাম আকার যদি বৃদ্ধি পায় সেখানে নিউক্লিয়াসের বাইন্ডিং যদি লুজ হয় বা স্লো হয়, তখন অল্প পরিমাণ এনার্জি সাপ্লাই করলে সিস্টেম থেকে ইলেকট্রন সহজেই রিলিজ হয়ে যাবে। অর্থাৎ টপ টু বটম যদি আমরা মুভ করি তখন তার ক্ষেত্রে কি হবে, টপ টু বটম মুভ করলে তার আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজ করবে। অর্থাৎ কি না, যদি আমরা আয়োনাইজেশন এনার্জি সিরিজ যদি আমরা কনসিডার করি, সিসিয়াম, তারপর রুবিডিয়াম, পটাশিয়াম, তারপর Na, তারপর লিথিয়াম, অর্থাৎ সিজিয়াম থেকে লিথিয়ামের দিকে এদের হচ্ছে কি হবে না, বৃদ্ধি পাবে। কারণ সাইজ ছোট, ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। এটা আয়োনাইজেশন পোটেনশিয়ালের অর্ডারটা। হ্যাঁ, এটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়ালের অর্ডার, এবং এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, ফার্স্ট আইপি।
ঠিক আছে তো? হ্যালো, হ্যাঁ যদি আমরা একটা ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন কনসিডার করে নিই, কীরকম ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন আমরা কনসিডার করছি? আমরা ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন অফ সোডিয়াম যদি আমরা কনসিডার করি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, প্রথম আয়োনাইজেশন এনার্জি এদের কম হয়। প্রথম যে আয়োনাইজেশন এনার্জি এদের কি হয় না, কম হয়। সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি আমরা যদি ভাবি, তখন আমরা কি করব না, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি যদি আমাদের করতে হয় মোর স্টেবল নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন থেকে ইলেকট্রন রিলিজ করতে হবে, যেটা অনেকটাই হিট এনার্জি, মানে যেটা তাপ শক্তি, বেশি পরিমাণে তাপ শক্তির আমাদের দরকার। তাহলে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, বাইরের কক্ষে 8টি ইলেকট্রন আছে, যেটা নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন। সেখান থেকে ইলেকট্রন মুক্ত করতে অনেক বেশি এনার্জি বাইরে থেকে সাপ্লাই করতে হয়। সেই কারণে ক্ষার ধাতুগুলির দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি বা আয়নায়ন এনথালপি অনেক বেশি হয়। তাহলে প্রথমটা কম হয়, দ্বিতীয়টা আমাদের বেশি। পরে কি বলেছে দেখো, ক্ষার ধাতুগুলি হচ্ছে তাপ। স্যার বলো। তাহলে এর এর লিথিয়ামের জায়গায় সোডিয়াম চলে আসবে, তাই তো, এই অর্ডারে? লিথিয়ামের জায়গায় যেটা সোডিয়ামটা চলে আসতো তো, যেটা অর্ডারটা লিখিয়েছেন, সিজিয়াম রেজেন, রুবিডিয়াম রেজেন, পটাশিয়াম রেজেন, সোডিয়াম রেজেন, লিথিয়াম। হ্যাঁ, আর সেকেন্ড আইপির অর্ডারটা কি হবে তাহলে? লিথিয়ামের জায়গায় শুধু সোডিয়ামটা চলে আসবে তো? যদি আমরা সেকেন্ড সব আইপি থেকে তো সোডিয়ামের বেশি। কেন, হ্যাঁ হ্যাঁ, সবার তো ইলেকট্রনিক কনফিগারেশনে একটি ইলেকট্রন রিলিজ হলে সবারই নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন আসবে। শুধু সোডিয়াম আসবে নয়, লিথিয়ামও আসবে। লিথিয়াম তখন কি হয়ে যাবে? হিলিয়াম। সোডিয়াম হয়ে গেছে নিয়ন, তখন পটাশিয়ামের হয়ে যাবে কি? আর্গন। রুবিডিয়াম হয়ে যাবে ক্রিপ্টন। ফ্রান্সিয়াম হয়ে যাবে জেনন, বা সিজিয়াম হয়ে যাবে জেনন। যেখানে যেখানে আছে তার আগের পর্যায়ের নোবেল গ্যাস ইলেকট্রন কনফিগারেশন ওরা লাভ করে ফেলবে। বুঝা গেল? তাহলে সবাই তো সেকেন্ড আইপি ভ্যালুটার অর্ডারটাও একই থাকবে তো? বলো। সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়ালের যদি অর্ডার ধরি, সে একই অর্ডারই থাকবে। একই অর্ডারই থাকবে, কারণ উপর থেকে নিচে, প্রত্যেকের আপনি এক্ষুনি বললেন উপর থেকে প্রত্যেকেরই তো নোবেল গ্যাস কনফিগারেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই তো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে। তবে যদি আমরা সবারই যদি নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন হয়,
সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমাদেরকে ভাবতে হয় তখন ওটা কে হবে? এটা এর থেকে রুবিডিয়াম প্লাসের বেশি হবে, কে প্লাসের বেশি হবে, এনএ প্লাসের বেশি হবে, লিথিয়াম প্লাসের বেশি হবে। এটাই হচ্ছে তাদের সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। বোঝা গেল তো? হ্যাঁ স্যার বোঝা যায়। মানে এখানটা অ্যাকচুয়াল কম্পিউটার তাহলে সেকেন্ড আইপিটা গ্রেটার দেন হচ্ছে ফার্স্ট আইপি, তাই তো? হ্যাঁ। এবার আমরা কি বলেছি, যদি আমরা আবার সেই একই রকম কনসিডার করি, লিথিয়াম থেকে আমরা সিজিএমের দিকে যাচ্ছি, লিথিয়ামের দিকে সিজিএমের দিকে গেলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন কি হবে আমাদের, না বৃদ্ধি পাবে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন বৃদ্ধি পাবে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন যদি বৃদ্ধি পায়, নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেলের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন ডিক্রিজ হবে, আকার বেড়ে যাবে। ফলে কি হবে, যত আমরা উপর থেকে নিচের দিকে যাব, তার মানে হচ্ছে ধাতব ধর্ম আস্তে আস্তে করে ইনক্রিজ করতে থাকবে। তাহলে কি হবে না, ধাতব ধর্ম ইনক্রিজ করবে, ধাতব চরিত্র বৃদ্ধি পাবে। আর ধাতব চরিত্র যদি বৃদ্ধি পেয়ে যায়, তখন সে কি হবে না, তাপ ও তড়িতের সুপরিবাহী হবে। না ধাতু এইগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী। কারণ এদের মাথার উপর অযুগ্ম ইলেকট্রন আমরা দেখতে পাই। যেহেতু অযুগ্ম ইলেকট্রন আছে, সুতরাং এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক প্রপার্টি দেখাবে। প্যারাম্যাগনেটিক প্রপার্টি এরা দেখাবে, এবং এই অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে এরা তাপ ও তড়িতের সুপরিবাহী। না সচরাচর কি দেখা গেছে, এস ব্লক এলিমেন্ট মানে গ্রুপ 1 এ যারা আছে, ওদের টেন্ডেন্সি হলো, গ্রুপ 1 এর যে এলিমেন্ট গুলো আছে তাদের টেন্ডেন্সি হলো কি না, আয়নীয় বন্ধন গঠন করা। ওরা কোভ্যালেন্ট বন্ড কখনোই ফর্মেশন করতে পারবে না, ওরা আয়নিক বন্ধন ফর্মেশন করবে। ঠিক আছে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, ওরা যে বন্ডগুলো ফর্মেশন করবে সেগুলো হচ্ছে আয়নিক বন্ড হতে হবে, এবং উপর থেকে যত আমরা নিচের দিকে মুভ করব, তত আমাদের আয়নীয় চরিত্র ধীরে ধীরে ইনক্রিজ করতে থাকবে। বলছে কিনা, যেহেতু এই যে এলিমেন্ট যেগুলো আমরা দেখতে পাচ্ছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর ফ্রান্সিয়াম,
বলছে যেহেতু পড়াচ্ছি পরে খুলে দিচ্ছি। বলছে কিনা যেহেতু এদের বাইরের কক্ষে অযুগ্ম ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রন একটি আছে, একটি অযুগ্ম ইলেকট্রন একটা থাকার জন্য কি হয় না এরা +1 জারণ অবস্থা দেখা। তাহলে এরা যেহেতু অযুগ্ম ইলেকট্রন বাইরে একটা ঘুরে বেড়াচ্ছে এবং সেই কারণে এরা না +1 জারণ অবস্থা, এরা হচ্ছে সক্রিয়। এরপরে আমাদের কি বলেছে না আর আমাদের সেই রকম আর একটা কথা বলে দিই, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার কথা যদি আমরা ভাবি না উপর থেকে নিচের দিকে গেলে ধাতব চরিত্র বাড়ে, আর যেহেতু উপর থেকে নিচের দিকে গেলে ধাতব চরিত্র বাড়ে তাই তড়িৎ ঋণাত্মকতার যে মান সেটা উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান ডিক্রিজ করে। অর্থাৎ কি উপরের যে ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে তো কমে যাবে তো। হ্যাঁ ঠিক আছে, কারণ উপরের যে এলিমেন্টটা আছে তারই তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। উপর থেকে নিচের দিকে চলে গেলে ধাতব ধর্ম ইনক্রিজ করবে। যদি ধাতু হয় তার তড়িৎ ঋণাত্মকতার মান খুবই কম বা খুবই অল্প। যারা অধাতু হয় তাদের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়, আর ধাতুর তড়িৎ ঋণাত্মকতার মান কম হয়। পরে আমাদের কি বলেছে না গ্রুপের উপর থেকে নিচে যদি আমরা যাই তখন বলছে যে আয়নগুলো পাবো সেই আয়নের হাইড্রেশন মাত্রা এবং হাইড্রেটেড ক্যাটায়নের ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নের হাইড্রেশন মাত্রা এবং হাইড্রেটেড ক্যাটায়নের ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। তা হচ্ছে কেন হ্রাস পাবে? স্যার হাইড্রেশন মাত্রা সমান ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, ক্যাটায়নের চার্জ আয়নিক পোটেনশিয়াল। তাই তো ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ সেটাও আমরা বলতে পারি। হাইড্রেশন মাত্রা যদি আমরা ভাবি লিথিয়াম থেকে সিজিয়ামের দিকে গেলে বা লিথিয়াম প্লাস থেকে সিজিয়াম প্লাসের দিকে গেলে আয়নগুলোর কি বৃদ্ধি পেয়ে যায়? রেডিয়াস বৃদ্ধি পায়। রেডিয়াস যদি বৃদ্ধি পেয়ে যায় তখন লিথিয়ামে তখন তাদের সঙ্গে জলের যে বা ওর চারিদিকে জলের যে ইলেকট্রনের যে ঘনত্ব সেটা কমে যাবে। ইলেকট্রন ঘনত্ব কমে গেলে সিজিয়ামের সঙ্গে যখন জল মলিকুল যখন রিয়াকশন করতে আসবে তখন আকার কমে যাচ্ছে, তার আকার ছোট হয়ে যাচ্ছে, আর জল মলিকুল রিয়াকশন করতে আসছে, ফলে সিজিয়াম এলিমেন্ট বেশি সংখ্যক জল মলিকুলগুলোকে স্টোর করতে স্থান দিতে পারছে না, কারণ ইলেকট্রন ডেনসিটি কম। ওইদিকে
ওই দিকে যদি আমরা লিথিয়ামের কথা ভাবি, সে কি করে, সাইজ ছোট, ইলেকট্রন ঘনত্ব যথেষ্ট পরিমাণে বেশি। ফলে তার লিথিয়ামের যে আকার, ওখানে ইলেকট্রন ডেনসিটি যথেষ্ট বেশি, ওখানে ম্যাক্সিমাম জল মলিকুলগুলো কোঅর্ডিনেট বন্ড মানে অসমযোজী বন্ধন করতে পারবে ওখানে। ফলে কি হবে না, যদি ওরা সবাই অসমযোজী বন্ধন ক্রিয়েট করে, লিথিয়ামের যা সাইজ ছিল সেটা অনেক বড় হয়ে যাবে। আর সিজিয়ামের যে সাইজ ছিল সেটা কি হবে না, সিজিয়ামের সাইজ অত বড় হবে না যে পরিমাণ লিথিয়াম রয়েছে। এই জন্যই বলা হচ্ছে কি, গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নের হাইড্রেশন মাত্রা, হাইড্রেশন কথার অর্থ হচ্ছে জলে সলিউবল, যেটাকে আমরা সলিউবিলিটি বলি, অর্থাৎ দ্রাব্যতা, অর্থাৎ ওখানে জল যোগ করলে যেটা হয় সেটা। তাহলে তাদের ব্যাসার্ধ ধীরে ধীরে করে কি হবে না, হ্রাস পেতে থাকবে। মানে স্যার আয়নিক পোটেনশিয়াল দিয়েও বলতে পারি, আর আপনি যেটা বললেন ইলেকট্রন ডেনসিটি যেটা, সেটা দিয়েও বলা যাবে, তাই তো? দুটো দিয়ে ব্যাখ্যা করা যাবে। ডেনসিটি দিয়ে বললেও হবে, সেই ফর্মুলা দিয়ে বললেও হবে, সবই একই। পরেরটা আমাদের বলেছে যে হাইড্রেটেড আয়নের পরিবাহিতা। পরিবাহিতা কিরকম হবে না, বলছে পরিবাহিতা। স্যার এটা বুঝতে পারলেনি কোনটা? হ্যাঁ বলো। ওই যে হাইড্রোজেনের এনথালপি ব্যাপারটা বলি, একটা মলিকিউলের পাশে যখন আপনার হচ্ছে ওয়াটার মলিকিউল আছে, তখন হচ্ছে এনার্জি রিলিজ হয়, তাই তো? হাইড্রেশন কথার অর্থ হচ্ছে সলিবিলিটি, দ্রাব্যতা, দ্রাব্যতা, সলভেশন এনার্জি। আচ্ছা, আমাদের কে বেশি দ্রাব্যতা হবে, যদি আমরা কনসিডার করি আমাদের সোডিয়াম আছে, আর এখানে আমাদের পটাশিয়াম, আর এখানে সিজিয়াম আছে। এর সাইজ ছোট, ইলেকট্রন ঘনত্ব বেশি। ফলে কি হয়, ওয়াটার মলিকুলগুলো এর সঙ্গে কোঅর্ডিনেট বন্ধন করতে পারে, অসমযোজী বন্ধন, এইরকম হাজারো অসমযোজী বন্ধন এখানে ক্রিয়েট হবে। অর্থাৎ লিথিয়ামের যা সাইজ ছিল সেই সাইজ থাকবে না, ওর সাইজ হয়ে যাবে বড়। তাহলে আমাদের সাইজ হয়ে যাচ্ছে বড়। যদি আমাদের সাইজ বড় হয় আর সিজিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন ডেনসিটি কম, সেখানে এই যে জলের মলিকুল যে বন্ডিং করেছে এইটা বেশি করতে পারবে না, ফলে সিজিয়ামের আকার ছোট হবে, তাই সিজিয়ামের ব্যাসার্ধ কম হবে। বোঝা গেল? তাহলে হ্যাঁ স্যার ঠিক আছে। পরেরটা কি বলেছে দেখো, যার আয়নীয় পরিবাহিতা কার হবে, বলছে লিথিয়াম AQ+ থেকে যদি CsAQ+ এর দিকে আমরা যাই, তখন কি হয় না, হাইড্রেটেড আয়নের পরিবাহিতা ক্রমশ কি হয় না, পরিবাহিতা বৃদ্ধি পায়। এখানে বৃদ্ধি পায়, আমরা তার একটা ক্রম দিয়ে রেখেছি যে
আয়নীয় পরিবাহিতা বৃদ্ধি পায়। বৃদ্ধিটা পাচ্ছে কিরকম স্যার? তাহলে উপর থেকে নিচের দিকে গেলে সাইজ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে যখন ওয়াটার মলিকুল চলে আসবে, ছোট সাইজ হলে সেখানে ওয়াটার মলিকুল ম্যাক্সিমাম বন্ডিং করতে পারবে, সাইজ বড় হয়ে গেলে ওয়াটার মলিকুল তখন আর বেশি বন্ডিং করতে পারবে না, যেটা আমাদের দেখানো আছে স্ক্রিনে। তাহলে যার সাইজ যার ছোট ছিল, জলের কমপ্লেক্স যুক্ত হয়ে তার সাইজ বড় হয়ে গেছে, যার সাইজ বড় তার ভেলোসিটি কম, ও আচ্ছা, বুঝতে পেরেছি। সাইজ বড় হয়ে গেলে ভেলোসিটি তো কম। সাইজটা ছোট, নরমালি সিজিএমের সাইজ লিথিয়ামের তুলনায় বড়, নরমালি সিজিএমের সাইজ লিথিয়ামের তুলনায় বড়, কিন্তু এই হাইড্রেট হয়ে যাওয়ার কারণে না, এবারে বুঝা গেল না? যার সাইজ বড় হবে, হ্যাঁ স্যার, যদি মানে হ্যাঁ, যার সাইজ বড় হবে তার আয়নীয় পরিবাহিতাটা কম হবে। তাহলে লিথিয়াম প্লাস থেকে সিজিয়াম প্লাসের দিকে গেলে তাহলে লিথিয়াম প্লাসের আয়নীয় পরিবাহিতাটা কম হবে। হ্যাঁ, আর যদি হাইড্রেটেড আয়ন ধরি তখন সিজিয়াম প্লাসের আয়নীয় পরিবাহিতাটা কমে যাবে। হ্যাঁ, আর যদি হাইড্রেটেড আয়নের কথা যদি না ভেবে যদি আমরা নর্মাল আয়নের কথা বলতাম, তখন হচ্ছে লিথিয়াম প্লাসের ভেলোসিটি সবচেয়ে বেশি, কারণ ওর সাইজ ছোট, ওর ভেলোসিটি বেশি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে আমরা লিখে রেখেছি, ক্ষার ধাতুগুলি হাইড্রেশন এনথালপি লিথিয়াম প্লাস থেকে সিজিয়াম প্লাসে ক্রমশ হ্রাস পায়, কারণ হাইড্রেশন এনথালপি চার্জ বাই ব্যাসার্ধ এর উপর নির্ভর করে। গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ক্ষার ধাতুগুলির ব্যাসার্ধ বাড়ে, তাই হাইড্রেশন এনথালপি হ্রাস পায়। এরপর আমরা এই কেসটা না মনে রাখার চেষ্টা করব, শিখা পরীক্ষা। তো শিখা পরীক্ষা আমরা কি করে করি না, শিখা পরীক্ষা দ্বারা যে মেটালগুলোর কথা ভাবা হয় সেই মেটালগুলো প্রেজেন্ট ও নিশ্চিত। হ্যাঁ, তাহলে কি না, আমরা একটা কাঁচের একটা ওয়াচ গ্লাস হয়, সেই ওয়াচ গ্লাসে কি করি, HCl নেই, HCl নিয়ে প্লাটিনাম ওয়্যার আছে, প্লাটিনাম ওয়্যারকে ওই HCl দিয়ে ভালো করে পোড়াতে হবে। পোড়ানোর পর আমাদের যে ফ্লেম চলবে, যে বুনসেট বার্নারের যে ফ্লেম আমরা দেখতে পাবো, সেই ফ্লেমে করে ওটাকে হিট করতে হবে স্যাম্পেলে লাগানোর পর। তখন আমরা কি হবে, এই কালারগুলো আমরা দেখতে পাবো। যদি আমাদের থাকে তখন আমরা কালারগুলো দেখতে পাবো। সোডিয়ামের হলে সোনালি হলুদ, পটাশিয়ামের বেগুনি, রুবিডিয়ামের বেগুনি লাল, আর ফ্রান্সিয়ামের নীল, লিথিয়ামের গাঢ় লাল। তাহলে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব যতটা মনে থাকে। পরে বলেছি কি না, হাইড্রক্সাইড, ক্ষার ধাতুগুলির হাইড্রক্সাইড কি হয়,
না ক্ষার ধাতুর হাইড্রোক্সাইডগুলির ক্ষারকীয়তা গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ক্রমশ বৃদ্ধি পায়। কিন্তু কেন বৃদ্ধি পায়? বৃদ্ধি পাওয়ার তো আমাদের একটা কারণ দরকার হবে, শুধু বৃদ্ধি পায় বললে তো আর হবে না। আমরা দেখে নিই কেন এর বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে না, যদি যখন আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি মেটালের আকার বৃদ্ধি পাচ্ছে। মেটালের যদি আকার বৃদ্ধি পেয়ে যায়, এই যে মেটালের সঙ্গে আমাদের যে বন্ড করা আছে, মেটালের সঙ্গে ওই যে বন্ড আছে, অর্থাৎ এরা সব মেটাল, অর্থাৎ আমি মেটালের সঙ্গে ও এইচ যে বন্ডটা আছে, ওই বন্ডের বেলায় কি দেখতে পাচ্ছি আমরা, যে এম ও যে বন্ধন ওটা দুর্বল হয়ে যায়, আর হচ্ছে দুর্বল হয়ে যায়, এবং ফলে সহজেই তারা কি করবে, মিডিয়ামে না OH মাইনাস আয়ন দিতে পারবে। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে সাইজ বৃদ্ধি পাচ্ছে, সাইজ যত বৃদ্ধি পাবে বন্ডের স্ট্রেংথ তত কমে যাবে, অ্যাসিডিটি তত বাড়বে। বুঝা গেল তো? সাইজটা বাড়লে আপনি বললেন যে মেটাল আর অক্সিজেন বন্ডটা দুর্বল হয়ে যাবে নাকি? হ্যাঁ, সাইজ বাড়লে মেটাল অক্সিজেন বন্ডটা দুর্বল হয়ে যাবে। তা দুর্বল হয়ে যাবে মানে কি, ভেঙে যাবে, মানে মিডিয়ামের সঙ্গে OH মাইনাস আয়ন দেবে। না বুঝা গেল না? হ্যাঁ হ্যাঁ, সাইজ বাড়লে তো স্যার আপনার ইলেকট্রন ঘনত্ব কমছে। হ্যাঁ, ইলেকট্রন ঘনত্ব কমার কারণে বন্ডের যে স্ট্রেংথটা কমে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, না আর কোনো কারণ আছে? আর কোনো কারণ নেই। আচ্ছা, এরপরে আমাদের কি বলেছে, একটি নির্দিষ্ট ক্ষার ধাতুর ক্ষেত্রে যৌগগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের প্রবণতা হয়। আচ্ছা, আগে হচ্ছে ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড আর আয়োডাইড। তাহলে NaF এর স্ফুটনাঙ্ক গলনাঙ্ক সবচেয়ে বেশি, তারপরে NaCl এর, তারপরে NaBr এর, তারপরে হচ্ছে NaF। আগে NaF, NaCl, NaBr, NaF। কেন এরকমটা হচ্ছে না, বলেছে এখানে সবার ক্ষেত্রে ক্যাটায়নগুলো সমান, ফলে আমরা অ্যানায়ন দিয়ে বিচার করব। না, ফ্যাজান আমাদের বলেছিল, যেটা ফ্যাজানের আমাদের 4টি স্টেটমেন্ট ছিল না। 4টি স্টেটমেন্ট কিরকম ছিল না, লার্জ সাইজ ক্যাটায়ন, স্মল সাইজ, লার্জ সাইজ ক্যাটায়ন যদি হয় তখন সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডের দিকে চলে যাবে। আবার আমাদের বলেছে
স্মল সাইজ ক্যাটায়ন যদি হয় কোভ্যালেন্ট কম্পাউন্ডের দিকে যাবে। হাই চার্জ ডেনসিটি অন দ্য ক্যাটায়ন, ক্যাটায়নের উপরে হাই চার্জ ডেনসিটি থাকতে হবে, আর অ্যানায়নের আকার বড় হতে হবে। এই চারটা সূত্রের মধ্যে যদি কোনো সিস্টেম যে কোনো একটিকে অবলম্বন করে বা একটিকে যদি মানে, তখন আমরা তাকে বলবো এই বেটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। এখানে আমাদের দেখো সোডিয়াম সবার ক্ষেত্রে কমন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সবচেয়ে বড় হচ্ছে আই মাইনাস। আই মাইনাস যেহেতু বড় তাই সেটাই সমযোজী যৌগ। তাহলে NaI সমযোজী, তারপরে NaBr সমযোজী, তারপরে NaCl সমযোজী, তারপরে আমরা কি জানি না, তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগ অপেক্ষা বেশি। তাই কি হবে না, তাদের যে ক্রমটা আমরা দিয়ে রেখেছি প্রথমে, না ওই ক্রমটাই তাদের কোনো অসুবিধা হবে, কারণ আমাকে শুধু মানতে হবে, মনে করাতে হবে যে কে সমযোজী যৌগ আর কে হচ্ছে আয়ন। পরেরটা কি বলেছে, একটি নির্দিষ্ট হ্যালাইড আয়নের ক্ষেত্রে লিথিয়াম হ্যালাইডের গলনাঙ্ক সোডিয়াম হ্যালাইডের গলনাঙ্ক অপেক্ষা কম। বলছে নির্দিষ্ট হ্যালাইড আয়নের ক্ষেত্রে লিথিয়াম হ্যালাইডের গলনাঙ্ক সোডিয়াম হ্যালাইডের গলনাঙ্ক অপেক্ষা কম। এবং তারপর সোডিয়াম থেকে যদি আমরা সিজিয়াম পর্যন্ত যাই, তখন হ্যালাইডের গলনাঙ্ক ক্রমশ বাড়তে থাকছে। বলছে হঠাৎ এরকমটা কেন হলো? বলছে লিথিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক NaCl অপেক্ষা কম হওয়ার কারণ Na+ আয়ন অপেক্ষা লিথিয়াম প্লাস আয়ন আকারে ছোট হয়, ফলে LiCl সমযোজী চরিত্র বিশিষ্ট বিন্দু আর NaCl আয়নিক বা আয়নীয় চরিত্র বিশিষ্ট। তাহলে আমাদের বোঝা গেল না কেন হচ্ছে লিথিয়ামের থেকে সোডিয়ামের এটা কি স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি। তাহলে এর পরেরটা আমাদের কি বলেছে না, যদি আমরা সোডিয়াম থেকে সিজিয়ামে যাই তখন কি বলেছে না, ল্যাটিস এনথালপির মান ক্রমশ হ্রাস পায়। না, ল্যাটিস এনথালপির মান ক্রমশ হ্রাস পায়, তাই গলনাঙ্কের ক্রম আমাদের এইরকম হয়। তারপর লিথিয়াম ক্লোরাইড যার গলনাঙ্ক 800, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সবার বয়েলিং পয়েন্টগুলো বা কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেগুলো হয় সেগুলো আমরা এখানে দিয়ে রেখেছি, পাশে পাশে করে সবগুলো কেলভিনে আছে, দিয়ে তার গলনাঙ্ক কেন কমছে কেন বাড়ছে সেটা আমরা তাহলে দেখতে পাচ্ছি। পরেরটা বলেছে গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে
ধাতুর তড়িৎ ধনাত্মক চরিত্র ক্রমশ বৃদ্ধি পায়। তাই তাই কি হয় না, কার্বনেট লবণগুলির স্থায়িত্ব একই ক্রমে বৃদ্ধি পায়। তাহলে কিরকম এলিমেন্টগুলো আমার আছে দেখে নেই। তাহলে Li2CO3, তার থেকে সোডিয়ামের বেশি, তারপরে পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর ফ্রান্সিয়াম। Li2CO3 জলে অদাব্য এবং তাপের প্রভাবে এটি দ্রুত বিয়োজিত হয়ে Li2O এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এরপরে আমাদের আর একটা কি বলেছে না, লিথিয়ামের অস্বাভাবিক আচরণের কারণ। ব্যাখ্যা স্যার, ব্যাখ্যাটা একটু বল। কার্বনেট লবণে যেটা বললেন, হ্যাঁ, স্টেবিলিটিটা, ধাতব চরিত্র বাড়লে স্টেবিলিটিটা বাড়বে কি করে ওটা? ধাতব চরিত্র কি হয়, তড়িৎ ধনাত্মক চরিত্র ক্রমশ বৃদ্ধি পায়। তাই তো, উপর থেকে নিচের দিকে গেলে হ্যাঁ, তড়িৎ ধনাত্মক চরিত্র বৃদ্ধি পায়। আর তড়িৎ ধনাত্মক চরিত্র বৃদ্ধি পেলে কার্বনেট লবণগুলির স্থায়িত্ব বৃদ্ধি পায়। মানে স্যার, তড়িৎ ধনাত্মক চরিত্রের সাথে স্টেবিলিটি সম্পর্কটা কি আছে? ডাইরেক্টলি প্রপোর্শনাল। যদি হচ্ছে ধনাত্মক চরিত্র যত বেশি হবে, তার কার্বনেট তত বেশি স্থায়ী হবে। না, বোঝা গেল না? ধনাত্মক চরিত্র যত বেশি বুঝতে পেরেছি। হ্যাঁ, কার্বনেট লবণের সঙ্গে বুঝতে পারছি না, এটা প্রপোর্শনাল তো বুঝতে পারছি, ব্যাখ্যাটা তো ঠিক বুঝতে পারা গেল না আর কি। কেন ওটা বেড়ে যাচ্ছে ওটাই ব্যাখ্যা। যেহেতু এটাই ব্যাখ্যা, মানে চরিত্র বাড়লে কার্বনেট লবণের স্টেবিলিটি বাড়বে। হ্যাঁ, ওটাই ওর ব্যাখ্যা, ওর আর কোনো ব্যাখ্যাই নেই। ঠিক আছে তো, ওটাই আমাদের ব্যাখ্যা। হ্যাঁ, পরেরটা হ্যাঁ, পরেরটা বলছি লিথিয়ামের অস্বাভাবিক আচরণের কারণ। লিথিয়াম পরমাণু এবং তার আয়নের ক্ষুদ্র আকার। ক্ষুদ্রকার লিথিয়াম প্লাস আয়নের উচ্চ ধ্রুবায়ন ক্ষমতা এবং এর ফলে লিথিয়াম যৌগসমূহের সমযোজী চরিত্র লাভ। যোজ্যতা কক্ষে ডি অরবিটাল থাকে না এবং শক্তিশালী ধাতব বর্তমান থাকে, মানে বর্তমান, শক্তিশালী ধাতব বন্ধন বর্তমান। তাহলে লিথিয়াম পরমাণু ও তার আয়নের ক্ষুদ্র আকার, লিথিয়াম প্লাস আয়নের উচ্চ ধ্রুবায়ন ক্ষমতা এবং এর ফলে লিথিয়াম যৌগসমূহের সমযোজী ধর্ম লাভ এবং কি হয় না, যোজ্যতা কক্ষে ডি অরবিটালের অনুপস্থিতি আর শক্তিশালী ধাতব বন্ধন বর্তমান। বোঝা গেল শান্তনু?